This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. সাধারণত আমরা যখন কোনো পুরনো বাক্স বা টাইম ক্যাপসুল খোলার কথা ভাবি তো আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? হয়তো ধুলোয় মাখা কোনো প্রাচীন জিনিস, কোনো পুরনো চিঠি বা ধরুন কোনো পুরনো মুদ্রা, তাই না? যেগুলো আমাদের ফেলে আসা অতীতের গল্প শোনায়। হ্যাঁ, একদম তাই। পুরনো জিনিসের একটা আলাদা নস্টালজিয়া থাকে। ঠিক, কিন্তু একবার ভেবে দেখুন তো, ফরাসি ওয়াইনের একটা বোতলের ছিপি বা কর্ক খোলার যে শব্দটা, সেটাও কি ঠিক সেরকমই একটা টাইম ক্যাপসুল খোলার মতো নয়? মানে একটা বোতলের ভেতরে শুধু যে কিছু আঙুরের রস বন্দি থাকে তা কিন্তু একেবারেই নয়। না, শুধু আঙুরের রস বললে আসলে পুরো বিষয়টাকে খুব ছোট করে দেখা হয়। একদম, এর ভেতরে আসলে বন্দি থাকে ২৫০০ বছরের প্রাচীন ইতিহাস, একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশের মাটির চরিত্র, সূর্যরশ্মির উত্তাপ আর তার সাথে চমকপ্রদ বিজ্ঞান, মানে সবই একসঙ্গে তরল রূপে বোতলজাত হয়ে আছে বলা যায়। খুব সুন্দরভাবে বর্ণনা করলেন ব্যাপারটা। ধন্যবাদ। তো আজকের এই বিশেষ আলোচনায় আমরা ঠিক এই বিষয়টিরই একদম গভীরে প্রবেশ করব। আমাদের কাছে আজ সোর্স হিসেবে রয়েছে মৃন্ময় হালদারের লেখা দি ইটার্নাল ওয়াইন, আ জার্নি থ্রু ফ্রেঞ্চ ভিটিকালচার। আর এই চমৎকার লেখাটির উপর ভিত্তি করে আমরা ফরাসি ওয়াইনের ইতিহাস, বিজ্ঞান আর সংস্কৃতির পরতে পরতে লুকিয়ে থাকা অজানা তথ্যগুলো বিশ্লেষণ করব। হ্যাঁ, আর আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যটাই হল যারা শুনছেন তাদের কাছে ওয়াইন সম্পর্কে যে প্রচলিত বা ভাষা ধারণাগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ বদলে দেওয়া। মানে একটা সাধারণ পানীয় থেকে এটাকে একটা অভিজ্ঞতায় পরিণত করা, তাই তো? ঠিক তাই। ওয়াইন যে কেবল একটা সাধারণ অ্যালকোহলযুক্ত পানীয় নয়, বরং ওয়াইন তৈরির পেছনের মাটি, ইতিহাস ও বিজ্ঞানের কি এক অসামান্য আর নিখুঁত মেলবন্ধন রয়েছে সেটি আমরা তুলে ধরতে চাই। গ্লাসের প্রতিটা বিন্দুতে আসলে লুকিয়ে থাকে একটা গোটা অঞ্চলের গল্প। সহজ কথায় বলতে গেলে ওয়াইন হলো মূলত প্রকৃতির একটি তরল মানচিত্র। বাহ, প্রকৃতির তরল মানচিত্র, কথাটা ভারী চমৎকার। তো এই মানচিত্রের শুরুটা কোথায় হয়েছিল সেটা দিয়ে আরম্ভ করা যাক। সোর্স থেকে আমরা জানতে পারছি ফরাসি ওয়াইনের গল্প বুঝতে হলে আমাদের ২৫০০ বছর পেছনে যেতে হবে, মানে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে। হ্যাঁ, ইতিহাসটা বেশ পুরনো। গ্রিকরা যখন প্রথম মার্সেই অঞ্চলে এসে পৌঁছায় তারাই কিন্তু প্রথম আঙ্গুর গাছগুলো বোনে। এরপর দৃশ্যপটে আসে রোমানরা। রোমান সাম্রাজ্য তাদের বিস্তারের সাথে সাথে ফরাসি মাটি এবং জলবায়ুর অসীম সম্ভাবনা বুঝতে পারে আর সারা দেশে আঙুরের বাগান ছড়িয়ে দেয়। একদম ঠিক। রোমানদের অবদানটা এখানে অনস্বীকার্য। কিন্তু ইতিহাসের এই পর্যায়ে এসে একটা বিশাল বড় চমক আছে। রোমান সাম্রাজ্যের পতনের পর মধ্যযুগে এসে এই ওয়াইনের আসল রক্ষক কিন্তু কোনো ব্যবসায়ী, জমিদার বা রাজা মহারাজারা ছিলেন না। এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন, একটু অবাক হবেন শুনলে, খ্রিস্টান সন্ন্যাসীরা। হ্যাঁ, এটাই ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় একটা বাঁক। মানে মূলত বেনেডিক্টাইন আর সিস্টারসিয়ান মঠের সন্ন্যাসীরাই ফরাসি ওয়াইনের গতিপথ চিরতরে বদলে দিয়েছিলেন। দাঁড়ান, এই সন্ন্যাসীদের ব্যাপারটা নিয়ে আমার একটু সংশয় আছে, একটু তলিয়ে দেখা দরকার বিষয়টা। হ্যাঁ, বলুন না। সন্ন্যাসীদের তো সাধারণত ধর্মকর্মে, প্রার্থনায় বা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকার কথা, তাই না? তারা কেন হঠাৎ করে মাটির চরিত্র, আঙুরের ফলন, সূর্যালোক আর ওয়াইনের স্বাদ নিয়ে তো মেতে উঠলেন? আঙুরের বাগান পরিচর্যা করা তো রীতিমতো কৃষিকাজ আর অত্যন্ত পরিশ্রমের ব্যাপার। প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। মানে আপাতদৃষ্টিতে বেশ অদ্ভুত মনে হলেও ওই সন্ন্যাসীদের জীবনযাত্রার মধ্যেই কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে। আচ্ছা, সেটা কিরকম? সিস্টারসিয়ান সন্ন্যাসীদের একটা মূল বিশ্বাস ছিল যে শারীরিক পরিশ্রমই হল ঈশ্বরের প্রার্থনার আরেকটা রূপ। তাদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সুশৃঙ্খল আর কঠোর। আর তাদের একটা মস্ত বড় গুণ ছিল নিখুঁতভাবে সবকিছু লিপিবদ্ধ করে রাখা বা রেকর্ড রাখা। মানে তারা সবকিছু লিখে রাখতেন? একদম। তারা যখন মঠে থাকতেন তাদের হাতে বছরের পর বছর চারপাশকে পর্যবেক্ষণ করার মতো অফুরন্ত সময় আর অসীম ধৈর্য ছিল। তারা এতটাই খুঁতখুঁতে ছিলেন যে মাটির স্বাদ পর্যন্ত চেখে দেখতেন। মাটির স্বাদ চেখে দেখতেন?
সত্যি বলছেন? হ্যাঁ, কোন মাটিতে আঙুর বুনলে কেমন ফলন হচ্ছে, পাহাড়ের চূড়ার আঙুর আর পাহাড়ের ঢালের আঙুরের মধ্যে স্বাদের কী তফাৎ, কোন বছর কতটুকু বৃষ্টি হলো, এই সব তথ্য তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত যত্ন সহকারে লেজার বুকে লিখে রাখতেন। অবিশ্বাস্য! মানে একেবারে বিজ্ঞানীদের মতো কাজ। ঠিক বলেছেন। তাদের এই নিরলস মনোযোগ আর শতাব্দী ধরে তথ্য সংরক্ষণের অভ্যাসই মূলত টেরুয়ার বা ফরাসি ভাষায় যাকে তেরুয়ার বলে সেই যুগান্তকারী আবিষ্কারের পথ প্রশস্ত করেছিল। টেরুয়ার বিষয়টা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আসছি। তার মানে প্রকৃতি যে ঈশ্বরের নিখুঁত সৃষ্টি, আর সেই সৃষ্টির সবচেয়ে সেরা রূপটি বের করে আনাই তাদের পবিত্র দায়িত্ব, এটাই ছিল তাদের দর্শন, তাই তো? একদম তাই, এটাই তাদের মোটিভেট করত। তার মানে আজকের দিনের বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বসে যে কাজ করেন, মধ্যযুগে সেই সন্ন্যাসীরা খোলা মাঠে বসে ঠিক একই কাজ করে গেছেন। তাদের ওই ধৈর্য আর মনোযোগ না থাকলে হয়তো আজকের এই বিখ্যাত ফরাসি ওয়াইনের কোনো অস্তিত্বই থাকত না। না, একেবারেই থাকত না। তো সন্ন্যাসীরা যেহেতু মাটির এই অসীম গুরুত্ব আবিষ্কার করেছিলেন, এবার এই টেরোয়ার বস্তুটা আসলে কি আর কিভাবে এটা কাজ করে সেটা একটু বিশদে ভেঙে দেখা যাক। কারণ শব্দটা শুনতে যতটা গালভরা, এর পেছনের বিজ্ঞানটা হয়তো ততটাই গভীর। হ্যাঁ, টেরুয়ার বিষয়টা ফরাসি ওয়াইনের একেবারে আত্মা বলতে পারেন। আমি ব্যাপারটা এইভাবে ভাবার চেষ্টা করছি, টেরোয়ার হলো অনেকটা একটা বিশাল কনসার্ট হলের অ্যাকুস্টিক্স বা শব্দ ব্যবস্থাপনার মতো। বাহ, দারুণ একটা উপমা টানলেন তো। ধরা যাক একটা দুর্দান্ত সিম্ফনি বা গান হলো আমাদের আঙুর। এবার সেই একই গান আপনি যদি কাঠ দিয়ে তৈরি একটা ছোট হলঘরে বাজান আর তারপর পাথরের তৈরি বিশাল কোনো গির্জায় বাজান, কাঠামোর পার্থক্যের জন্য গানের অনুরণন বা শোনার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। ঠিক একইভাবে একই জাতের আঙুর ভিন্ন ভিন্ন মাটিতে বুনলে তার স্বাদ একেবারে বদলে যায়। এই কনসার্ট হলের উপমাটা আক্ষরিক অর্থেই টেরোয়ারের মূল চরিত্রকে তুলে ধরে। আঙুর এখানে কেবল একটা মাধ্যম বা যন্ত্র, কিন্তু আসল জাদুটা দেখায় সেই কনসার্ট হল, মানে ওই নির্দিষ্ট অঞ্চলের মাটি ও পরিবেশ। আচ্ছা, টেরোয়ারের কি কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে? আসলে টেরোয়ার শব্দটার কোনো আক্ষরিক অনুবাদ নেই, কারণ এটি শুধু মাটির গঠন নয়, এটি হলো একটা নির্দিষ্ট স্থানের ভূপ্রকৃতি, মাটির খনিজ উপাদান, জলবায়ু, সূর্যালোক পড়ার কোণ, জমির ঢাল এবং মাটির নিচে জল নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থার এক নিখুঁত আর জটিল সংমিশ্রণ। মানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে। হ্যাঁ, একদম। আর সোর্সে ওয়াইন আঙ্গুরের একটা চমৎকার বৈজ্ঞানিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সাধারণ ফসলের ক্ষেত্রে আমরা কি ভাবি, মাটি যত উর্বর হবে ফসল তত ভালো হবে, তাই তো? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক নিয়ম। সার মাটি ভালো হলে গাছ ভালো হবে। কিন্তু আঙুরের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। আঙুর গাছকে যত বেশি প্রতিকূলতার মধ্যে ফেলা যায়, অর্থাৎ মাটির গুণাগুণ যত রুক্ষ হয়, ওয়াইন নাকি তত উন্নত মানের হয়। একে বলা হয় স্ট্রাগলিং ভাইন থিওরি বা সংগ্রামরত আঙুর লতার তত্ত্ব। এটা তো একদম উল্টো লজিক। গাছ প্রতিকূল পরিবেশে থাকলে ফলের স্বাদ ভালো হবে কেন? এর পেছনের বৈজ্ঞানিক কারণটা কি? কারণটা খুব ইন্টারেস্টিং। মাটি যদি খুব উর্বর হয় আর সহজে জল পাওয়া যায়, তাহলে আঙুর গাছ খুব আলস্যের সাথে বাড়ে। তখন সে তার সমস্ত শক্তি পাতা তৈলিতে ব্যয় করে ফেলে। ও, মানে ফলনের দিকে মন দেয় না? ঠিক, ফলের স্বাদ তখন খুব পানসে হয়ে যায়। কিন্তু মাটি যদি নুড়ি পাথরে ভরা বা খড়িমাটির হয়, যেখানে জল সহজে জমে থাকে না, তখন বেঁচে থাকার তাগিদে আঙুর গাছ তার শিকড়কে মাটির অনেক গভীরে পাঠিয়ে দেয় জলের সন্ধানে। কতটা গভীরে যেতে পারে এই শিকড়? কখনো কখনো 20 থেকে 30 ফুট নিচে পর্যন্ত। আর এত গভীরে যাওয়ার পথে শিকড় বিভিন্ন স্তরের খনিজ বা মিনারেল শোষণ করে, যা আঙ্গুরের রসে এক অভাবনীয় জটিলতা আর গভীরতা নিয়ে আসে। গাছে পাতার পরিমাণ কমে যায়, আর গাছ তার সমস্ত শক্তি আর নির্যাস ওই গুটি কয়েক আঙুরের মধ্যে সঞ্চারিত করে। বাহ, মানে আরামায়েশে থাকলে যেমন মানুষের চরিত্র তৈরি হয় না, একটু সংগ্রাম করতে হয়, আঙুর গাছের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই দেখছি। একদম দারুণ বলেছেন। মানুষের সাথে ভালোই মিল আছে। তাহলে এই টেরোয়ারের ভিন্নতার কারণে ফ্রান্সে যে আলাদা আলাদা অঞ্চলগুলো তৈরি হয়েছে, এবার সেগুলোর গভীরে যাওয়া যাক। সোর্সের 7টি অঞ্চলের কথা উল্লেখ থাকলেও আমরা সবচেয়ে বৈপরীত্য রয়েছে এমন কয়েকটা অঞ্চল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে পারি। শুরুতেই বোর্দো অঞ্চলের কথায় আসা যাক। এখানকার মাটি নাকি আঙুর গাছের জন্য বেশ কষ্টকর। ঠিক তাই। বোর্দো বা বোর্ডো অঞ্চলের মাটির মূল বৈশিষ্ট্যই হল নুড়ি পাথর বা গ্র্যাভেল।
এই নুড়ি পাথরের একটা দারুণ তাপ গতিবিদ্যা বা থার্মোডাইনামিক ভূমিকা রয়েছে। নড়ি পাথরের থার্মোডাইনামিক ভূমিকা সেটা আবার কি? ব্যাপারটা হলো, দিনের বেলায় সূর্যের প্রখর তাপ এই পাথরগুলো শুষে নিয়ে নিজেদের মধ্যে ধরে রাখে। তারপর রাতে যখন আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে যায়, তখন এই পাথরগুলো সেই ধরে রাখা তাপ ধীরে ধীরে বিকিরণ করতে থাকে। ও, বুঝতে পারছি, এটা শিকড়কে উষ্ণ রাখে, তাই তো? একদম, যা আঙুরগুলোকে নিখুঁতভাবে পাকতে সাহায্য করে। এই কারণেই বোর্দোর ক্যাবার্নে সোভিনিয়ান আঙুর থেকে তৈরি ওয়াইন অত্যন্ত শক্তিশালী আর গাঢ় হয়, আর এতে জোরালো ট্যানিন থাকে। এই ট্যানিনের বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। আমরা অনেক সময় ওয়াইন বা খুব কড়া লাল চা খাওয়ার পর মুখের ভেতরটা একটা খসখসে বা শুকিয়ে যাওয়ার মতো অনুভূতি পাই। এটাই কি ট্যানিনের কাজ? একদম সঠিক ধরেছেন। ট্যানিন হল এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক যৌগ, যা মূলত আঙুরের খোসা, বীজ আর বোটায় থাকে। আচ্ছা। যখন আমরা ট্যানিনযুক্ত ওয়াইন পান করি, তখন এই ট্যানিন আমাদের মুখের লালারসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে। ফলে মুখের ভেতর একটা শুষ্ক, রুক্ষ অনুভূতি তৈরি হয়, যাকে ওয়াইনের ভাষায় বলা হয় মাউথফিল। আচ্ছা, মাউথফিল। হ্যাঁ, বোর্দোর ওয়াইনে এই ট্যানিনের পরিমাণ বেশি থাকায় এটি অত্যন্ত গঠনমূলক আর দীর্ঘস্থায়ী স্বাদের হয়। অন্যদিকে এর ঠিক বিপরীত একটি অঞ্চল হল বার্গান্ডি। এখানকার মাটির গঠন একেবারেই আলাদা। বার্গান্ডির মাটিতে তাহলে এমন কি আছে যা বোর্দোর থেকে অতটা আলাদা? বার্গান্ডির মাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের পুরনো সামুদ্রিক ইতিহাস। এখানকার মাটি মূলত চুনাপাথর বা লাইমস্টোন দিয়ে তৈরি, যা আসলে প্রাচীনকালের সামুদ্রিক প্রাণীদের জীবাশ্ম বা ফসিল থেকে তৈরি হয়েছে। ফসিল থেকে? হ্যাঁ। তার মানে সামুদ্রিক একটা ছোঁয়া আছে মাটিতে। ঠিক। আর এই চুনাপাথরের জন্যই বার্গান্ডির পিনো নোয়া আঙুর এক অসাধারণ খনিজ বা মিনারেল স্বাদ গ্রহণ করে। এখানকার ওয়াইন বোর্দোর মতো অতটা কড়া বা শক্তিশালী নয়, বরং এটি অনেক বেশি মার্জিত, সূক্ষ্ম আর আবেগপূর্ণ হয়। মানে একটু ডেলিকেট ব্যাপার আছে। হ্যাঁ, আর বলে রাখি, এই বার্গান্ডি কিন্তু মূলত সেই সন্ন্যাসীদের চারণভূমি, যেখানে তারা প্রথম ওই টেরোয়ার আবিষ্কার করেছিলেন। দারুণ। বোর্দো গেল, বার্গান্ডি গেল, কিন্তু শ্যাম্পেন অঞ্চলকে তো বাদ দেওয়া যায় না। পুরো বিশ্ব জুড়েই এটি উদযাপনের প্রতীক। এখানকার মাটি আবার কি ধরনের? শ্যাম্পেনের মাটি আবার সম্পূর্ণ ভিন্ন। এটি হল খুঁড়ি মাটি বা চকি সয়েল। দূর থেকে দেখলে মনে হবে যেন সাদা পাউডারের প্রলেপ দেওয়া মাটি। আচ্ছা, এই খড়ি মাটির বিশেষত্ব কি? এই খুঁড়ি মাটির একটা অদ্ভুত ক্ষমতা আছে। এটি স্পঞ্জের মতো জল ধরে রাখতে পারে, আবার অতিরিক্ত জল খুব দ্রুত নিষ্কাশনও করে দেয়। এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা হওয়ায় আঙুর পুরোপুরি পাকার সুযোগ পায় না, যার ফলে আঙুরে প্রাকৃতিক অ্যাসিডিটি বা অম্লত্ব অনেক বেশি থাকে। অ্যাসিডিটি বেশি থাকে, এটা কি ভালো? শ্যাম্পেনের জন্য এটাই পারফেক্ট। এই উচ্চ অ্যাসিডিটি আর খড়িমাটির খনিজ গুণ, এই দুটো মিলেই শ্যাম্পেনকে দেয় তার সেই বিখ্যাত সতেজতা আর বুদবুদের গঠন। দারুণ একটা বিষয় খেয়াল করলাম এই আলোচনায়। সোর্সে এই 3 ধরনের অঞ্চলের স্বাদের সাথে মানুষের ব্যক্তিত্বের মিল খোঁজার একটা চমৎকার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, ওই অংশটা আমারও খুব ভালো লেগেছে। যারা শুনছেন তারা ওয়াইন বাছতে গেলে নিজেদের চরিত্রের সাথে মিলিয়ে নিতে পারেন। ধরা যাক, যারা একটু সাহসী, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন আর জোরালো কোনো অভিজ্ঞতা খুঁজছেন, তাদের ব্যক্তিত্বের সাথে বোর্দো শক্তিশালী চরিত্র একদম মানানসই। একদম ঠিক। অন্যদিকে যারা স্বভাবগতভাবে খুব খুঁতখুঁতে, রোম্যান্টিক আর সূক্ষ্ম ডিটেলিং বা খনিজ স্বাদ পছন্দ করেন, বার্গান্ডি তাদের জন্য। আর যারা আড্ডাপ্রিয়, বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড় করতে ভালোবাসেন আর উৎসবমুখী, তাদের জন্য শ্যাম্পেন বা লোয়ার ভ্যালির সতেজ ওয়াইনগুলো সবচেয়ে উপযুক্ত। ওয়াইন গ্লাসে মানুষের নিজেরই প্রতিচ্ছবি খুঁজে নেওয়ারই ধারণাটি সত্যিই খুব সুন্দর। ওয়াইন কেবল একটা পানীয় নয়, এটি মানুষের রুচি আর পরিচয়েরও একটা অংশ হয়ে দাঁড়ায়। তো আঙুরের জন্মস্থান, মাটির ধরন আর বিভিন্ন অঞ্চলের চরিত্র তো জানা হলো, মানে প্রকৃতির কাজ শেষ। এবার একটু ল্যাবরেটরিতে ঢোকা যাক। চলুন। আঙুর তো আর মিরেঠিকে বোতলে ঢুকে ওয়াইনে পরিণত হয় না। ঠিক কিভাবে এই আঙুরগুলো ল্যাবরেটরির ভেতরে বিজ্ঞানের হাত ধরে অ্যালকোহলে রূপান্তরিত হয়? হারভেস্টিং বা ফসল তোলার পর আঙুরগুলোকে মাড়াই করার যে ধাপটা আছে, সেখানে আমার একটা বদ্ধমূল ভুল ধারণা ছিল, জানেন? তাই কি ধারণা? আমি সবসময় ভাবতাম রেড ওয়াইন নিশ্চয়ই লাল আঙুর থেকে তৈরি হয় আর হোয়াইট ওয়াইন তৈরি হয় সবুজ আঙুর থেকে,
মানে ল্যাবরেটরিতে কেবল রঙের ভিত্তিতে আঙুর আলাদা করা হয়, কিন্তু সোর্সটা পড়ে দেখলাম ব্যাপারটা মোটেও এত সোজা নয়। হ্যাঁ, আপনি একা নন, অনেকেই এই ভুলটা করে থাকেন। আসলে প্রায় সব আঙ্গুরেরই ভেতরের রস বা জুস কিন্তু স্বচ্ছ বা বর্ণহীন হয়, তা সে আঙ্গুরের খোসার রং লাল হোক বা সবুজ। তাই নাকি? মানে লাল আঙুরের রসও সাদা? একদম। ওয়াইনের এই রং আর গঠনের মূল পার্থক্যটি লুকিয়ে আছে মাসারেশন নামক একটি প্রক্রিয়ায়, অর্থাৎ আঙুরের রসের সাথে খোসার সংস্পর্শের ওপর। তার মানে লাল আর সাদা ওয়াইনের মূল পার্থক্য কেবল খোসা রাখা বা ফেলে দেওয়ার মতো একটা সাধারণ সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জানতে চাই। হ্যাঁ, ঠিক তাই। সাদা ওয়াইন তৈরির সময় আঙুর মাড়াই করার পরপরই খুব দ্রুত এর খোসা ছাড়িয়ে রস আলাদা করে নেওয়া হয়। যেহেতু রসের সাথে খোসার কোনো সংস্পর্শ থাকে না, তাই রসে কোনো রং ধরে না। আচ্ছা। এমনকি আপনি চাইলে লাল আঙ্গুর দিয়েও This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. চমৎকার সাদা ওয়াইন তৈরি করতে পারেন, যাকে ফরাসি পরিভাষায় বলে ব্লাঁ দে নোয়া। বাহ। আর রেড ওয়াইনের ক্ষেত্রে? রেড ওয়াইনের ক্ষেত্রে বিজ্ঞানটা আলাদা। মাড়াই করার পর আঙুরের অশের সাথে খোসা, বীজ আর কখনো কখনো বোটাও একসঙ্গে বেশ কিছুদিনের জন্য ভিজিয়ে রাখা হয়। আঙুরের খোসায় থাকে অ্যান্থোসায়ানিন নামের রঞ্জক পদার্থ, আর আগেই যেটা বললাম ওই ট্যানিন। ও, বুঝতে পারছি। রস তখন ওই খোসা থেকে রং শুষে নেয়। একদম। রস ওই খোসা থেকে ধীরে ধীরে লাল রং আর ট্যানিনের গঠন শুষে নেয়। খোসা কতদিন রসে ভেজানো থাকছে তার ওপরই নির্ভর করে ওয়াইন কতটা গাঢ় লাল হবে আর কতটা কড়া হবে। এটা তো সত্যিই বিস্ময়কর। মানে পুরো গঠনতন্ত্রটাই খোসার উপর নির্ভরশীল। এরপর তো আসে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া, যেখানে মূল অ্যালকোহলটা তৈরি হয়। আমরা ছোটবেলার বিজ্ঞানে পড়েছি যে ইস্ট নামক এক ধরনের ছত্রাক আঙুরের প্রাকৃতিক চিনি খেয়ে ফেলে অ্যালকোহল তৈরি করে। হ্যাঁ, বেসিক বিজ্ঞানটা সেটাই। কিন্তু আমার প্রশ্ন হল, ফার্মেন্টেশনের সময় কি কেবল অ্যালকোহলই তৈরি হয়, নাকি ভেতরের রাসায়নিক গঠনে আরও বড় কোনো পরিবর্তন ঘটে? কারণ সাধারণ ফলের রস আর ওয়াইনের স্বাদের তো আকাশ-পাতাল তফাৎ। ফার্মেন্টেশন হলো সেই জাদুকরী মুহূর্ত যেখানে বিজ্ঞান শিল্পের রূপ নেয়। ইস্ট যখন আঙুরে গ্লুকোজ আর ফ্রুক্টোজ খায়, তখন বাই প্রোডাক্ট বা উপজাত হিসাবে শুধু ইথাইল অ্যালকোহলই তৈরি হয় না, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আর তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হয়? হ্যাঁ, আর এই তাপমাত্রার নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তাপমাত্রা একটু এদিক ওদিক হলে ওয়াইনের স্বাদ পুরো নষ্ট হয়ে যেতে পারে। তবে এর বাইরেও আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘটে, বিশেষ করে লাল ওয়াইন এবং কিছু সাদা ওয়াইনের ক্ষেত্রে। একে বলা হয় ম্যালোল্যাকটিক ফার্মেন্টেশন। ম্যালোল্যাকটিক ফার্মেন্টেশন নামটা তো বেশ খটোমটো। এটা ঠিক কি কাজ করে? নামটা খটোমটো হলেও এর কাজটা খুব চমৎকার। প্রাথমিক ফার্মেন্টেশনের পর ওয়াইনে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড মানে ওই কাঁচা সবুজ আপেলে যে টক স্বাদটা থাকে? একদম ঠিক ধরেছেন। কাঁচা সবুজ আপেলের মতো ওই তীব্র তীক্ষ্ণ টক স্বাদ। কিন্তু ওয়াইন প্রস্তুতকারকরা চান ওয়াইনটি যেন খাওয়ার সময় নরম আর মোলায়েম মনে হয়। তখন তারা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া প্রয়োগ করেন। ব্যাকটেরিয়া ওয়াইনের মধ্যে? হ্যাঁ, উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ওই তীক্ষ্ণ ম্যালিক অ্যাসিডকে খেয়ে ফেলে, তাকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। ল্যাকটিক অ্যাসিড তো মূলত দুধ বা মাখনে পাওয়া যায়, তাই না? ঠিক তাই। আর এই কারণে অনেক ওয়াইন মুখে দিলে মাখন বা ক্রিম এর মতো একটা নরম মোলায়েম টেক্সচার বা অনুভূতি পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াজনিত রূপান্তর না ঘটলে ওয়াইনের স্বাদ হতো অত্যন্ত কটু আর কর্কশ। অসামান্য একটি তথ্য। তার মানে ব্যাকটেরিয়া এখানে আমাদের স্বাদেন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। এরপর নিশ্চয়ই ওয়াইনকে পরিপক্ক করার বা এজিং করার ধাপ আসে। আমরা তো প্রায়শই ছবিতে বা সিনেমায় দেখি যে ওয়াইন বড় বড় কাঠের ব্যারেলে বা পিপের মধ্যে রাখা আছে। হ্যাঁ, ওক কাছের ব্যারেল, এটা খুব পরিচিত একটা দৃশ্য। সোর্সে উল্লেখ আছে যে এই ওক কাঠের ব্যারেলে রাখার ফলে ওয়াইনে ভ্যানিলা, মশলা বা টোস্ট করা পাউরুটির একটা সুন্দর সুবাস যুক্ত হয়। কিন্তু কাঠের ভেতর থেকে ভ্যানিলার স্বাদ কিভাবে আসে? এটা তো ম্যাজিক মনে হচ্ছে। হ্যাঁ, ম্যাজিক নয়, এর পেছনেও দারুণ একটা রসায়ন কাজ করে।
ওয়াইন রাখার জন্য ওক কাঠের ব্যারেলগুলো তৈরি করার সময় ব্যারেলের ভেতরের দিকটা আগুন দিয়ে ঝলসানো বা টোস্ট করা হয়। আচ্ছা, আগুন দিয়ে পোড়ানো হয়? হ্যাঁ, আগুনের এই উত্তাপের কারণে ওক কাঠের ভেতরে কষে থাকা লিগনিন নামক উপাদান ভেঙে গিয়ে ভ্যানিলিন নামক রাসায়নিক যৌগে পরিণত হয়। ভ্যানিলিন মানে ভ্যানিলা আইসক্রিমে যেটা থাকে? একদম। এই ভ্যানিলিন হলো ঠিক সেই একই যৌগ যা আমরা ভ্যানিলা বিন বা প্রাকৃতিক ভ্যানিলা থেকে পাই। ওয়াইন যখন মাসের পর মাস বা বছরের পর বছর এই পোড়া ওক কাঠের সংস্পর্শে থাকে, তখন ওয়াইনের অ্যালকোহল স্পঞ্জের মতো কাঠের ভেতর থেকে ওই ভ্যানিলিন, ধোঁয়াটে স্বাদ আর অন্যান্য মশলার ফ্লেভারগুলো শুষে নেয়। এটি একটি অত্যন্ত ধীর গতির রাসায়নিক নিষ্কাশন বা এক্সট্রাকশন প্রক্রিয়া। ও, এখন বুঝতে পারলাম। তার মানে মাটির খনিজ থেকে শুরু করে আঙুরের খোসা, ইস্টের ফার্মেন্টেশন আর ওক কাঠের রসায়ন সবকিছু শেষে গিয়ে আমরা বোতলজাত করা ওয়াইনটি হাতে পাচ্ছি। পুরো প্রক্রিয়াটাই যেন একটা নিখুঁত শিল্পকর্ম। একদম। বিজ্ঞানের সাথে শিল্পের একটা অসাধারণ বিয়ে বলতে পারেন। তো এত যত্ন নিয়ে এতগুলো রাসায়নিক ধাপ পেরিয়ে তৈরি হওয়া এই পানীয় আমাদের শরীরে আসলে কী প্রভাব ফেলে? সোর্সে এ নিয়ে একটা দারুণ চমকপ্রদ বৈজ্ঞানিক রহস্যের কথা বলা হয়েছে, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ফ্রেঞ্চ প্যারাডক্স। এই প্যারাডক্স বা স্বাবিরোধী বিষয়টা আসলে কি? ফ্রেঞ্চ প্যারাডক্স বিজ্ঞানীদের কাছে বহু দশকের একটা বড় বিস্ময়। একটু খেয়াল করলে দেখবেন, ফরাসিদের খাদ্যাভ্যাস কিন্তু মোটের ডায়েট বান্ধব নয়। হ্যাঁ, ফরাসি খাবার মানেই তো প্রচুর মাখন, চিজ এসব। ঠিক, তারা প্রতিদিন প্রচুর পরিমাণে রিচ ফুড বা স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার খান, যেমন মাখন, নানা ধরনের চিজ, রেড মিট, ক্রোয়াসঁ ইত্যাদি। সাধারণ চিকিৎসাবিদ্যা বা কার্ডিওলজির হিসাব অনুযায়ী এ ধরনের উচ্চ চর্বিযুক্ত খাবারে কোলেস্টেরল বেড়ে গিয়ে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি হওয়ার কথা। সেটাই তো স্বাভাবিক। কিন্তু ৯০-এর দশকের শুরুতে যখন পরিসংখ্যান নেওয়া হলো, তখন অবাক করা একটা তথ্য উঠে এলো। দেখা গেল ইউরোপের অন্যান্য দেশ বা আমেরিকার তুলনায় ফরাসিদের মধ্যে হৃদরোগের হার তুলনামূলকভাবে বেশ কম। এটাই তো প্যারাডক্স। একদিকে প্রচুর চর্বি খাচ্ছে, অন্যদিকে হার্টও ভালো থাকছে। এর কারণ কি? এর পেছনে কি ওই ফরাসি ওয়াইনের কোনো বৈজ্ঞানিক ভূমিকা আছে? গবেষকরা দীর্ঘ গবেষণার পর ঠিক সেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা দেখেছেন ফরাসিদের এই সুস্থতার রহস্য লুকিয়ে আছে রেড ওয়াইনের মধ্যে থাকা একটি বিশেষ পলিফেনল বা যৌগের ভেতর, যার নাম রেসবেরাট্রল। রেসবেরাট্রল? এটা কোথা থেকে আসে? এই রেসবেরাট্রল মূলত লাল আঙুরের খোসায় তৈরি হয়। আসলে গাছকে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ থেকে বাঁচানোর জন্য গাছ নিজেই এটা তৈরি করে। রেড ওয়াইনে যেহেতু খোসা মেশানো থাকে, তাই রেড ওয়াইনে এর পরিমাণ থাকে সবচেয়ে বেশি। আচ্ছা, এই রেসবেরাট্রল মানুষের শরীরে ঠিক কিভাবে কাজ করে? মানে এর মেকানিজমটা কি? এটি মানুষের শরীরে মূলত ভ্যাসকুলার স্ক্রাব ব্রাশ বা রক্তনালীর পরিষ্কারক হিসেবে কাজ করে। রেসবেরাট্রল রক্তনালীগুলোকে প্রসারিত করতে বা চড়া করতে সাহায্য করে, যাকে বিজ্ঞানের ভাষায় ভ্যাসকোডিলেশন বলে। তার মানে রক্ত চলাচল বাড়ে? ঠিক। ফলে রক্ত চলাচল বাড়ে আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা রক্তনালীর ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায় আর রক্ত জমাট বাঁধতে দেয় না। বাহ, এটা তো দারুণ উপকারী। শুধু তাই নয়, কিছু আধুনিক স্নায়ুবিজ্ঞানের গবেষণায় এমনও ইঙ্গিত মিলেছে যে রেসবেরাট্রল মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে কগনিটিভ ফাংশন বা স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করতে পারে। কোষের ক্ষয়রোধ করে এটি দীর্ঘায়ু লাভের ক্ষেত্রেও উপকারী হতে পারে। আচ্ছা, দাঁড়ান। এখানে একটা বিরাট বড় সতর্কবাণী দেওয়া খুব দরকার বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, অবশ্যই। আমি নিশ্চিত যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই ওয়াইন এত স্বাস্থ্যকর, স্মৃতিশক্তি বাড়ায়, হার্টের ব্লকেজ পরিষ্কার করে, এসব শুনে হয়তো ভাবছেন আজ থেকে ওয়াইন খাওয়া শুরু করবেন। এই জায়গায় একটা স্ট্রং পুশব্যাক করা প্রয়োজন। স্বাস্থ্যকর বলে রোজ রাতে ১ বোতল করে রেড ওয়াইন শেষ করাটা কিন্তু একেবারেই যুক্তিসঙ্গত কাজ হবে না, তাই তো? কারণ দিন শেষে তো এটা অ্যালকোহলই। আপনার এই সতর্কতাটা অত্যন্ত জরুরি। সোর্সের একদম শেষ অংশে এই ব্যাপারটার ওপর খুব শক্তভাবে জোর দেওয়া হয়েছে। ওয়াইনের এই রেসবেরাট্রল বা অন্যান্য স্বাস্থ্যগত সুবিধাগুলো তখনই পাওয়া যায় যখন পান করার মধ্যে পরিমিতিবোধ থাকে। পরিমিতিবোধটাই আসল কথা। হ্যাঁ, আসল চাবিকাঠি হল মডারেশন। সোর্সে খুব স্পষ্ট করে একটি লাইন লেখা আছে, ১ বোতল নয়, মাত্র ১ গ্লাস।
ওয়াইনে অ্যালকোহল থাকে, আর অ্যালকোহল শরীর থেকে বের করার দায়িত্ব হল আমাদের লিভার বা যকৃতের। মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ওপর ভয়ঙ্কর চাপ পড়ে, আর অতিরিক্ত অ্যালকোহলের বিষক্রিয়ায় রেসপিরেট্রলের যাবতীয় গুণাগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। মানে উপকারের চেয়ে অপকারটাই বেশি হবে তখন। একদম। তাই ওই স্বাস্থ্যকর গুণাগুণ পেতে হলে পরিমিত পান করাই একমাত্র বৈজ্ঞানিক এবং যৌক্তিক পথ। একদম পরিষ্কার। তাহলে আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো জার্নিটাকে আমরা একটু ওপর থেকে দেখি, তাহলে দাঁড়ায় খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর গ্রিক আর রোমানদের হাত ধরে এর জন্ম। এরপর মধ্যযুগের সিস্টারসিয়ান সন্ন্যাসীদের শতাব্দী প্রাচীন নিখুঁত পর্যবেক্ষণ, মাটির জাদুকরী ক্ষমতা বা টেরোয়ারের আবিষ্কার, আঙুর গাছের মাটির গভীরে জল খোঁজার টিকে থাকার সংগ্রাম। হ্যাঁ, এক অসাধারণ দীর্ঘযাত্রা। এরপর বোর্দো, বার্গান্ডি বা শ্যাম্পেনের মতো এক একটা অঞ্চলের মাটির আলাদা ব্যক্তিত্ব, ল্যাবরেটরিতে খোসার রঙের খেলা, ইস্ট আর ব্যাকটেরিয়ার জৈব রাসায়নিক রূপান্তর, ওক কাঠের ব্যারেলে ভ্যানিলিন যুক্ত হওয়া, আর সব শেষে ফ্রেঞ্চ প্যারাডক্সের স্বাস্থ্য রহস্য। মাটি থেকে শুরু করে গ্লাসের শেষ বিন্দু পর্যন্ত ফরাসি ওয়াইন সত্যিই কেবল একটা পানীয় নয়, এটি একটা আস্ত সংস্কৃতি, একটা তরল ভূগোল আর অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস। চমৎকারভাবে পুরো বিষয়টা গুছিয়ে দিয়েছেন আপনি। ওয়াইন হল প্রকৃতি আর মানুষের মেধার এক অপূর্ব নিদর্শন। যারা এতক্ষণ ধরে শুনলেন, তারা পরের বার যখন কোনো ওয়াইনের বোতল বা গ্লাস হাতে নেবেন, তখন আশা করি তারা আর কেবল একটি লাল বা সাদা তরল পানীয় হিসেবে এটিকে দেখবেন না। হ্যাঁ, দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে আশা করি। একদম। তারা বুঝতে পারবেন যে তারা আসলে কোনো এক নির্দিষ্ট পাহাড়ের ঢালের মাটি, ২৫০০ বছরের ইতিহাস আর অগণিত মানুষের পরিশ্রম পান করছেন। সেই টাইম ক্যাপসুলের কথায় আবার ফিরে এলাম আমরা। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে যারা শুনছেন তাদের সবার ভাবনার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজ আমরা দেখলাম টেরোয়ার বা মাটির নির্দিষ্ট চরিত্র কতটা সংবেদনশীল। একটা নির্দিষ্ট জমির তাপমাত্রা, বোর্দোর নুড়ি পাথরের তাপ ধরে রাখার নিখুঁত ক্ষমতা কিংবা শ্যাম্পেনের খড়ি মাটির বৈশিষ্ট্য, এগুলোর ওপর ওয়াইনের স্বাদ আক্ষরিক অর্থেই নির্ভরশীল। তাপমাত্রা ১ ডিগ্রি এদিক ওদিক হলে পুরো রাসায়নিক গঠন বদলে যায়। হ্যাঁ, প্রকৃতির ভারসাম্যটা এখানে খুব সূক্ষ্ম। তাহলে একবার ভেবে দেখুন তো, বর্তমানে বিশ্বজুড়ে যে ভয়াবহ জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ ঘটছে, পৃথিবীর তাপমাত্রা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার ফলে কি এই প্রাচীন আর অত্যন্ত সংবেদনশীল ওয়াইন অঞ্চলগুলো তাদের নিজস্ব চরিত্র ধরে রাখতে পারবে? তাপমাত্রা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে বার্গান্ডির পিনো নোয়া আঙ্গুর কি তীব্র গরমে ঝলসে যাবে না? এটা সত্যিই একটা বড় আশঙ্কার জায়গা। আগামী দিনের শ্যাম্পেন বা বোর্দোর স্বাদ কি আজকের মতোই থাকবে, নাকি ২৫০০ বছরের সেই পরিচিত স্বাদ, সেই কনসার্ট হলের প্রাচীন অনুরণন চিরতরে বদলে যাবে? প্রকৃতি আর মানুষের তৈরি এই সূক্ষ্ম ভারসাম্য কি ভবিষ্যতের উত্তপ্ত পৃথিবীতে টিকে থাকতে পারবে? এই গভীর এবং জ্বলন্ত প্রশ্নটি আমাদের শ্রোতাদের নিজেদের মতো করে ভাবার জন্য রেখে দিয়ে আজকের এই বিষয়ভিত্তিক গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কিছু জানার, নতুন কিছু ভাবার এই যাত্রা অব্যাহত থাকুক।